ড্রামার শুরুতেই আমাদেরকে বলা হয় যে গুজবে শোনা যায় যে চাংআনের ভিতরে লুকানো একটি গোপন স্থান রয়েছে যা ডেমন মার্কেট নামে পরিচিত। আর সেই ডেমন মার্কেটটি ক্যাট লর্ড এবং স্নেক লর্ডের মাধ্যমে শাসিত হয়। তাদের অবস্থান রহস্যজনক, আর এই জগতে রাক্ষসকে ধ্বংস করার পারমিশন শুধুমাত্র তাদের কাছে আছে। আর হ্যাঁ, তাদের একজন শত্রুও আছে। সেই শত্রু আর কেউ নয়, বরং তিনি ছিলেন চাংশি প্যালেসের সেলেস্ট্রিয়াল মাস্টার। দে হেল্পড দ্য ইম্পেরিয়াল কোর্ট এস্টাবলিশ আর্কেন অ্যাপ্রেজাল ব্যুরো, অর্থাৎ তারা রাজকীয় আদালতকে রহস্যময় মূল্যবান ব্যুরো প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। ভালো এবং মন্দ বছরের পর বছর ধরে উভয় পক্ষ প্রকাশ্যে এবং গোপনে লড়াই করছে। তারা ততক্ষণ লড়াই করবে যতক্ষণ পর্যন্ত না চাংশি প্যালেসে সেই মাস্টার প্রত্যাখ্যান না করে এবং পৃথিবী থেকে সরে না যায়। তো একটা সময় সেই মাস্টারকে তারা পরাজিত করে, আর তারপর থেকেই ডেমন মার্কেট উভয় রাজ্যের মধ্যেই ভারসাম্য বজায় রেখেছে। আর মানুষদের সুরক্ষা দেওয়াই তাদের একমাত্র কাজ ছিল। তবুও যখন রাক্ষসরা ঘুরে বেড়াচ্ছিল, তাই তখন সমস্যা আবারও উঠতে বাধ্য। আর এখানে আমরা একটি রূপকথাও শুনতে পাই, যেটা চাংআংয়ের ভাষায় ছিল জুই হাও জাইলি মিং হাও লিকাই জিয়া, অর্থাৎ ভোরের পর ঘর থেকে বের হওয়া ভালো, তেন হয়ে যায় উ ই জি জিয়ান ফান হয়ে, এবং মধ্যরাতের আগে ফিরে আসবে। তো এই কথা বলে আমাদের ফার্স্ট এপিসোডটি শুরু হয়। শুরুতেই আমরা রাক্ষসকে দেখতে পাই। আমরা দেখতে পাই রাক্ষসটি একটি মানুষের লাশ নিয়ে বসেছিল। তখন সেখানে আমরা কালো কাপড় পরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা সেই বেঁচে থাকা যে একটি রাক্ষস ছিল তার পিছু করে। এক পর্যায়ে সে তাকে ধরিয়ে ফেলে। এরপরে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তাদের ফাইটের ভিতরে সেই মেয়েটি যখন সেই ডেমনকে একটি আঘাত করে, তখন সেই ডেমনের ভেতর থেকে একটি বাদুর বের হয়। আর তখন সেখানে কিছু ইম্পেরিয়াল গার্ড চলে আসে, সেই কালো কাপড় পরা মেয়েটির পিছু করতে থাকে। আমরা দেখতে পাই মেয়েটির যখন তারা পিছু করে, তখন সেই মেয়েটি একটি বিড়ালে পরিণত হয়। আমরা দেখতে পাই যে বিড়ালটি রুই প্যাভিলিয়নে যায়। বিড়ালটি রুই প্যাভিলিয়নের ভেতরে একটি রুমে আসে, আর রুমে আসার পরে সে সেখানে থাকা একটি কাপড়ের ভিতরে ঢুকে যায়। আর তখনই সেখানে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, অর্থাৎ সেই বিড়ালটি একটি মেয়েতে পরিণত হয়। আর এই মেয়েটিকে আমরা তখন সেই কালো কাপড়ে দেখেছিলাম। তো এই মেয়েটির নাম ছিল উ ঝেং, আর সে চিংহের প্রিন্সেস ছিল, এবং তার পাশাপাশি সেই ডেমন মার্কেটের ক্যাট লর্ড। অর্থাৎ আমরা যে শুরুতেই কিছু কথা শুনেছিলাম ড্রামার শুরুতে আর কি, যে সেখানে ক্যাট লর্ড বা স্নেক লর্ডের বিষয়ে বলা হয়েছিল, তো এই সেই ক্যাট লর্ড। আর এই মেয়েটি অর্থাৎ উ ঝেনই আমাদের ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার। তো যাই হোক, আমরা নায়িকাকে ঝেন বলে ডাকবো। তো ঝেন আসলে এই রুই প্যাভিলিয়নে বেশিরভাগ সময় কাটাতো। তো তখন আমরা ঝেনকে দেখতে পাই, সে যখন আরো একটি রুমে আসে, তখন সেখানে তার সাথে একটি ছেলের দেখা হয়। তো এর নাম ছিল শিয়াও হো ইয়ে। সে মার্কুইস ইউআনের উত্তরাধিকারী ছিল। তুমি সবার কাছ থেকে লুকাতে পারো, শুধুমাত্র আমি বাদে। শুনলাম কাল নাকি তোমার জন্মদিন, আমি তোমার জন্য বিশেষভাবে জন্মদিনের উপহার এনেছি। আর তখন ঝেন বলে যে কই দেখি উপহারটা। তখন তাকে ইনভেস্টমেন্টের একটি পত্র দেয়। এইটা দেখে ঝেন তো অনেক হাসতে থাকে, আর সে বলে যে এটা আবার কোন ধরনের উপহার। তখন মেইশি বলে যে আমি তোমার জন্মদিনে আমি আমার নিজেকেই তোমার জন্য উৎসর্গ করছি, এটা কি ভালো হয়নি? আমরা দেখতে পাই যে মেইশি বাহিরে অনেকগুলো সোনা দানি বা গয়না এগুলা নিয়ে এসেছিল। আর বাহিরের একটি দোকানে আমরা আমাদের প্রধান মেল ক্যারেক্টারকে দেখতে পাই, অর্থাৎ সুকাইকে, যার নাম এখানে ছিল ঝু ইউ। সে জুয়ানজিয়ান বিভাগের প্রধান ছিল। তার পাশে আমরা তারই একজন কলিগকে দেখতে পাই। সে ঝু ইউকে বলছিল যে তুমি কি তোমার কাজ করা বন্ধ করবে, তুমি তো এখন তোমার ডিউটিতেও নেই। তখন সেখানকার দোকানদারও রাজকুমারী অর্থাৎ ঝেনের সম্পর্কে কথা বলছিল, যেটা আবার ঝু ইউ শোনে। তো যাই হোক, অন্যদিকে আমরা ঝেনকে দেখতে পাই। ঝেন মেইশিকে বলছিল যে তুমি জানো যে আমার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে, আর আমার খ্যাতিও অনেক খারাপ, তাহলে তোমার উচিত হবে না আমাকে বিয়ে করার। আর যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমার পূর্বপুরুষরা তো হাসবেন। ঝেনকে তার কাছে টেনে নেয়, আর তাকে যখন কিস করতে যাবে তখন ঝেন তাকে ছাড়িয়ে নেয়। আর ঝেন একটু দূরে যায়, মেইশিকে সে জানালার কাছে নিয়ে আসে। মেইশি যখন সেখানে যায় তখনই ঝেন তাকে একটি জোরে লাথি মারে। সে তাকে লাথি মেরে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। সেখানেই ঝু ইও ছিল। সে প্রথমবারের মতো ঝেনকে দেখতে পায়। আমরা দেখতে পাই যে ঝেন মেইশির সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে আসে। তো ঝেন তার রুমে আসার পরে তার একটি অ্যাসিস্ট্যান্টের সাথে আলোচনা করে। অর্থাৎ শুরুতে যে আমরা একটি রাক্ষসকে দেখতে পেলাম, সেই রাক্ষসকে ধরার জন্য সে একটি প্ল্যান বানায়।
তারা যখন কথা বলছিল তখনই সেখানে ঝিনের বোনের দাসী চলে আসে। আসলে ঝিনের বোন রানী ছিল। তখন তার বোনের দাসী ঝেনকে বলে যে ম্যাজিস্ট্রি আপনাকে আপনার জন্মদিনের উপহার পাঠিয়েছেন। তিনি বলেন যে আপনার জন্য সে কয়েক বছর ধরে বিয়ের জন্য ছেলে খুঁজছিল, কিন্তু কখনোই সে যোগ্য কোনো ছেলে খুঁজে পায়নি। কিন্তু এবার তিনি সকলের কাছে বলেছিলেন যে সবাই যেন আপনার জন্য একটি আবেদন করে, অর্থাৎ বিয়ের জন্য। তো এই বক্সের ভিতরে আপনার সকল প্রার্থীদের নাম বা তাদের তথ্য এখানে দেওয়া আছে। আর তিনি আশা করেন যে এবার আপনি একটি ভালো সঙ্গী খুঁজে পাবেন। এই কথা শুনে ঝেন বলে যে আমি জানি আমার বোন সবসময় আমার ভালোর কথাই চিন্তা করে। তো কালকে আমি একটি বড় আয়োজন করতে চাচ্ছি। আমার জন্মদিন উপলক্ষে কালকে আমি একটি পার্টি রাখবো, তুমি এটা সবাইকে জানিয়ে দাও। আর এখানে এই বক্সে যাদের নাম দেওয়া আছে তাদেরকেও তুমি আমন্ত্রণ জানিও। তো এই কথা শোনার পরে তার বোনের দাসী সেখান থেকে চলে যায়। আর তখন ঝেনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে তুমি কি সত্যি তাদের সাথে দেখা করতে যাচ্ছ? তখন ঝেন বলে যে আমি তাদের একটি উপহারও গ্রহণ করব না, বরং যারা কালকে আমার এই পার্টিতে অংশগ্রহণ করবে তাদের অসাধারণ পোশাক পরতে হবে, ব্রোকেট এবং সোনালী রঙের পোশাকে থাকতে হবে। আসলে ঝেন শুরুতেই সেই রাক্ষসটিকে এমন পোশাকে দেখেছিল, আর যেটাতে সে যেন তাকে ধরতে পারে, যার জন্য সে সবাইকে এমন পোশাক পরতে বলে। অন্যদিকে আমরা সুকাই এবং তার কলিগকে দেখতে পাই। তারা দুজন একসাথে কথা বলছিল। সুকাইয়ের কলিগ তাকে বলছিল যে কমিশনার জু তাকে একটি কাজ দিয়েছে, যেটা যদি সে করতে না পারে তাহলে সে তাকে রেকর্ডস ভোল্টে পাঠিয়ে দিবে, আর যেটা কিনা অনেক অন্ধকার আর অশুভ জায়গা। এই কথা বলে জু ইউ এর কলিগ তার কাছ থেকে সাহায্য চায়। আর জু ইউ যখনই রেকর্ডস ভোল্টের কথা শুনে তখনই সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তো সুকাইয়ের কলিগ তাকে জুইয়ের কলিগ তাকে বলেছিল যে যদি জুইউ কমিশনারকে রাগাতে পারে তাহলে কমিশনার তাকে সেই জায়গায় অর্থাৎ রেকর্ডস ভোল্টে পাঠিয়ে দিবে। তো তখন জুইউ কমিশনার কাছে চলে আসে, আর সে যত সম্ভব চেষ্টা করে কমিশনারকে রাগানোর জন্য। আর আমরা দেখতে পাই যে কমিশনার তার কথায় রেগেও যায়, যেটাতে সে তাকে রেকর্ডস ভোল্টে পাঠিয়েও দেয়। আর এটা শোনা মাত্রই জুইউ রেকর্ডস ভোল্টে চলে যায়। তো যাই হোক, জু ইউ যখন রেকর্ড ভোল্টে পৌঁছায় তখন সেখানে তার চতুর্থ ভাই মিয়েশি চলে আসে। সে এসে জু ইউকে বলে যে সে যেন তার সাথে একটি ডিনারে যায়, কিন্তু জু ইউ মানা করে দেয়। যেটাতে মিয়েশি তাকে বলে যে তুমি হয়তো প্রিন্সেস উঝেনকে দেখেছো, আর তার বোন অর্থাৎ সম্রাজ্ঞী আমাদের সকলকে বলেছিল যে তার কাছে একটি বাগদানের পত্র জমা দিতে। আর এইভাবে সেই পরিবার তো 19 জনের বাগদানের পত্র জমা দিয়েছিল, তাই আমরাও হারতে চাই না। তোমাকে আর আমাকে দিয়ে প্রায় 20 জন পুরুষের বাগদানের পত্র হবে, তাই তুমি আমাকে সাহায্য করো। তো তখন এই কথা শুনে জু ইউ বলে যে সে তাকে সাহায্য করতে পারবে না। আসলে জু ইউ বিয়ে বা প্রেম এগুলাতে বিশ্বাস করতো না, অর্থাৎ সে আগ্রহী নয়। কিন্তু মিয়েশি তাকে অনেক অনুরোধ করে, আর সে তাকে বলে যে সে গ্যারান্টি দিচ্ছে যে এই ডিনারটি তার সাথে করলে সে তার কোনো ক্ষতি করবে না, অর্থাৎ এটাতে জু ইউ এর কোনো ক্ষতি হবে না, যেটাতে জু ইউ আর তাকে মানা করতে পারে না। তো যাই হোক, এবার তারা সেই ভোজ সবাই চলে আসে। তো মিয়েশি জু ইউকে বলে যে এবার ঝেন বলেছে যে সবাইকে কোনো না কোনো সোনার জিনিস পরতে হবে, তাই তোমার জন্য আমি এটা এনেছি। এরপরে জু ইউ আর মিয়েশি ভিতরে প্রবেশ করে। তো আমরা দেখতে পাই জু ইউরা যখন বসেছিল তখন সেখানে শি পরিবারের পঞ্চম ছেলে শি লু বাই চলে আসে। সে একজন স্কলার ছিল। তাকে দেখে সকল লোকেরা অনেক প্রশংসা করতে থাকে। সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল শি ইয়। সে বারবার জু ইউ এর দিকে তাকাচ্ছিল, আর এইটা আবার শি লু বাই দেখতে পায়, যেটা দেখে সে সুকাইকে বলে যে তুমি এই পরিবারের সদস্য, কিন্তু তুমি কোন শাখায় আছো? তোমাকে তো কখনো দেখিনি। আর তখন শিলু ভাই জু ইউকে অপমান করে বলে যে হয়তো মিয়েশি জু ইউকে কোথা থেকে তুলে এনেছে শুধুমাত্র ঝেনের বিয়েতে অংশগ্রহণ করার জন্য। আর এমনকি তার ভয় হচ্ছে যে জু ইউ একজন বয় প্রস্টিটিউট। এই কথাগুলো শুনে তো মিয়েশি অনেক রেগে যায়। সে যখন রেগে যায় তখন জু ইউ তাকে থামিয়ে শিলু ভাইকে বলে যে সে মেয়ে পরিবারের জামানত শাখা থেকে এসেছে, আর সেও তার চতুর্থ ভাইয়ের মতোই একই প্রেতার ছেলে। আর জু ইউ চাঙ্গানে একটি পরীক্ষার মাধ্যমে আর্কেন অ্যাপ্রোজাল ব্যুরোতে চান্স পেয়েছিল। এটা নিয়ে শিলু বাই হাসাহাসি করতে থাকে, আর তার সাথে যে লোকেরা ছিল তারাও জু ইউকে অপমান করতে থাকে। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে শিলু বাই জু ইউকে মারার আদেশ দেয়। আর শিলু বাইয়ের আদেশে যখন একটি ছেলে জু ইউকে মারতে যাবে তখন কেউ তাদের দিকে একটি তীর নিক্ষেপ করে। আমরা দেখতে পাই সেটার কেউ নয় বরং ঝেন ছিল।
ঝেন এসে শিলু ও বাইকে বলে যে তুমি আমার জন্মদিনের ভোজসভায় এসে সবাইকে কেন এভাবে ধমক দিচ্ছ। তখন শিলু ও বাই ঝেনকে বলে যে আসলে আমরা শুধুমাত্র কথা বলছিলাম, আর এই ছেলেটির তো একদমই বিবেক নেই, সে আমাকে কোনো সম্মানই দেয় না, সে অভদ্রভাবে কথা বলছিল। এই কথা শুনে ঝেন তার কাছে আসে। ঝেন শিলু ও বাইকে বলে যে স্বাভাবিকভাবেই আমি যাকে পছন্দ করি না তাকে তো সম্মান দেখানোর দরকার নেই, তাহলে সে কেন তোমাকে সম্মান দেখাবে। অর্থাৎ ঝেন এখানে বোঝাতে যাচ্ছিল যে সে শিলু ও বাইকে পছন্দ করে না। এটা শুনে শিলু ও বাই বলে যে তুমি কি মজা করছো। তখন ঝেন বলে যে আমি কোনো মজা করছি না, আর তুমি তো বললে যে আমি যাকে বেছে নিয়েছি সে তোমার চেয়ে দেখতে সুন্দর, তাহলে তুমি জানো যে তুমি তার সাথে তুলনা করতে পারো না, তাহলে তুমি এখন জুইও এর কাছে ক্ষমা চাবে। আর তখন এই কথা শুনে তো শিউলো বাই বলে যে না না, আমি এমনটা করতে পারবো না। তখন ঝেন বলে যে তুমিও কি চাও নাকি যে আমি মিহু ইয়ের মতো তোমাকেও লাথি মেরে বের করে দিই। তখন শিওলো বাই বলে যে আমার দাসী তাদের নিজের ইচ্ছায় কাজ করেছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি তাকে তোমার কাছে ছেড়ে দিলাম। এই কথা বলে শিওলো বাই সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই যে সে সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে ঝেন জু ইউকে নিয়ে তার রুমে আসে। আর তখন ঝেন জু ইউকে বলে যে আমি তোমাকে সাহায্য করলাম, তুমি আমাকে ধন্যবাদ জানাবে না। এই কথা শুনে জুইও বলে যে তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি এই সৈন্যটিকে শাস্তি দিও না, তাকে আমার উপরে আঘাত করার জন্য বাধ্য করা হয়েছিল। আর তখন ঝেন বলে যে অবশ্য শিউলুও বাই যে কথাগুলো বলেছিল তা অবশ্যই বাজে ছিল, কিন্তু তার কথাগুলোর ভিতরে কিছু কথা সত্য ছিল, যেমন তুমি সত্যি অনেক সুন্দর আর তোমার চেহারার মাধ্যমে কেউ প্রলোভিত হতে পারে। তবে আজ রাত তোমার সাথে আমি ড্রিঙ্কস করতে পারছি না, কারণ আজ আমার আরো একটি বাগদান আছে, তাই তোমার সাথে পরে দেখা হবে। তো এই কথা শুনে জু ইউ যখন চলে যাচ্ছিল তখন ঝেন তাকে জিজ্ঞাসা করে যে যাই হোক তোমার নামটা তো বললে না। তখন জু ইউ বলে যে আমার নাম মি জু ইউ। এই কথা বলে জু ইউ সেখান থেকে চলে যায়। তো যাই হোক জু ইউ যখন সেখান থেকে চলে যায় তখনই আমরা দেখতে পাই যে জেন সেই দাসীটিকে ধরে, অর্থাৎ যে দাসীটি জু ইউকে আঘাত করতে যাচ্ছিল, তখন সেই দাসীটি চলে যাচ্ছিল। তখন জেন তাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ। তখন সেই দাসীটি বলে যে কিছুক্ষণ আগে তো জুই বললো না যে আমি নির্দোষ, আমাকে বাধ্য করা হয়েছিল, সে তো আমাকে ছেড়ে দিয়েছে। আর তখন জিন বলে যে সে তোমাকে যেতে দিয়েছে কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। তো তখন জিন সেই দাসীটিকে অনেক প্রশ্ন করতে থাকে, আর সে এটা তাকে বলে যে আমি যখন তোমাদের দিকে তীর নিক্ষেপ করছিলাম তখন সবাই তো স্বাভাবিকভাবে ভয় পেয়েছিল, কিন্তু তুমি তো কোনো ভয়ই পাওনি, আর আমি সব সময় সবার উপরে নজর রাখছিলাম, আর তোমার ব্যবহারটা ছিল অস্বাভাবিক। যখন সেই ছেলেটি বুঝতে পারে যে ঝেনটাকে ধরে ফেলেছে তখন সে তার আসল রূপে চলে আসে, অর্থাৎ বাদুড়ের রূপে। সে সেখান থেকে পালাতে চাইলে ঝেন তাকে তার ম্যাজিক দিয়ে বন্দি করে রাখে। আর আমরা এখানে আরো জানতে পাই যে ঝেন দেখেছিল যে সেই ডেমনটি অনেক লোভী ছিল, সে সেই লাশের কাছ থেকে সোনাগুলো ছিনিয়ে নিচ্ছিল, আর যার জন্যই সে এই ভোজ সভায় সবাইকে সোনার কোনো জিনিস পরে আসতে বলেছিল, যেটাতে সেই ডেমনটি যেন লোভে এখানে আসে। তো এখানে একটি রহস্য আছে যেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। তখন সেই ছেলেটি ঝেনকে বলে যে তুমি গতবার যাকে দেখেছিলে সে আমি নই। তো ঝেন যখন তার কোনো কথা শোনে না তখন সেই ছেলেটি সেখান থেকে পালানোর চেষ্টা করে আর জিনিসপত্র ফেলে দিচ্ছিল, যেটাতে অনেক শব্দ হচ্ছিল। নিচে জু ইউ আবার এই শব্দ শুনতে পায়, যেটাতে সে তার ভাইকে রেখে সেখান থেকে উপরে চলে আসে ঝেনের কাছে। জু ইউ যখনই ঝেনের রুমে প্রবেশ করে তখনই ঝেন তাড়াতাড়ি করে সেই বাদুরটিকে একটি কম্বলের ভিতরে লুকিয়ে ফেলে। আর জু ইউকে দেখে ঝেন বলে যে মেয়ে জু ইউ তুমি কি অপেক্ষা করতে পারো না, তোমার কি কালকের জন্য ধৈর্য নেই নাকি। এই কথা শুনে জু ইউ বলে যে আমি এখানে কিছু আওয়াজ শুনতে পেয়েছিলাম, যার জন্য এখানে আপনার খোঁজ নেওয়ার জন্য এসেছি, সবকিছু ঠিক আছে তো। তখন ঝেন বলে যে হ্যাঁ অবশ্যই ঠিক আছে, আর কি হতে পারে, এখানে কিছুই হয়নি। এই কথা শুনে জুইউ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তো যাই হোক আমরা দেখতে পাই যে জুইউ তার ভাইকে বাড়িতে রেখে সেই রেকর্ডস ভোল্টে চলে আসে। সে এখানে এসে দেখে যে আসলে এই পরিবেশটা অনেক থমথমে এবং ভয়ঙ্কর। তখন জুইউ বলে যে সবাই যে বলে রেকর্ডস ভোল্ট অনেক ভয়ঙ্কর, এটা অবশ্য সত্য। চাং আন সত্যি রাক্ষস এবং ভূত দ্বারা পরিপূর্ণ। জুইউ যখন এই কথা বলে তখন সেখানে একটি ডেমন চলে আসে, আর আমরা দেখতে পাই যে জুইউ এর কাছেও ম্যাজিক্যাল পাওয়ার ছিল। সে একটি তালিসমানের মাধ্যমে একটি তলোয়ার নিয়ে আসে, আর সে সেই তলোয়ারের মাধ্যমে সে সেই ডেমনটিকে মেরে ফেলে। অন্যদিকে আমরা ঝেনকে দেখতে পাই, সে সেই বাদুরটি অর্থাৎ সেই ছেলেটিকে নিয়ে ডেমন মার্কেটে চলে আসে। সে যখন তাকে সেখানে আনে তখন সেই বাদুরটি তার আসল রূপে চলে আসে। তো এই ছেলেটির নাম ছিল ফু ঝাও। তো ঝেন নিজেও একটা ডেমন অর্থাৎ ক্যাট ডেমন ছিল, কিন্তু সে মানুষদের রক্ষা করত।
তো ফুজাও জেনকে এটা বোঝায় যে সেই রাতে সে সেখানে ছিল না, আর তার আসল রূপ একটি বাদুর নয় বরং একটি কানের দুল, আর তখন সে একটি কানের দুলে কনভার্ট হয়। এইটা দেখে জেন বুঝতে পারে যে এই বাদুরের আকৃতির দুলগুলো দুইটি ভাগে বিভক্ত, অর্থাৎ একটি স্ত্রী আর একটি পুরুষ। আর সেটা বুঝতে পারে যে ওই দিন রাতে যে ঝামেলা সৃষ্টি করেছিল সে এই পুরুষ নয় বরং মেয়েটি ছিল। তো এরপরে জেন চলে আসে তার আরো একটি অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে। এই অ্যাসিস্ট্যান্টের নাম ছিল উ জি সু। তখন তারা তিনজন একসাথে কথা বলে। তো যাই হোক, এরপর জেন চলে আসে আর্কেন অ্যাপ্রেজাল ব্যুরোতে তার সেই মামলাটি তদন্ত করার জন্য। তো জিন আসলে এখানে এসেছিল জু ইউকে এই মামলাটি তদন্ত করানোর জন্য, যাতে করে জু ইউ ফুঝাওয়ের বোনকে খুঁজতে পারে। অর্থাৎ তারা তো একটি দুল ছিল, আর ঝ্যান জু ইউকে এখানে এসে বলেছিল যে তার একটি গয়না হারিয়ে গিয়েছে আর যেইটা জু ইউকে খুঁজে দিতে হবে। আর জিনের আর্কেন অ্যাপ্রেজাল ব্যুরোতে আসার মূল উদ্দেশ্য হলো এখানে যে কেস ফাইলগুলো আছে সে যেন সেটা তদন্ত করতে পারে, কারণ এই কয়েকদিন ধরে অনেকগুলো ঘটনা কেস ফাইল এখানে জমা হয়েছে, আর এই কেস ফাইল থেকে সে কিছু সূত্র পেতে পারে। আমরা দেখতে পাই জেন জু ইউকে বাহিরে খাবার আনার কথা বলে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে জেন চলে আসে জু ইউর রুমে, সেখানে অনেকগুলো কেস ফাইল ছিল। তখন জেন তার অ্যাসিস্ট্যান্টকে সেই কেস ফাইলগুলো দেখার জন্য পাঠিয়ে দেয়, আর তার অ্যাসিস্ট্যান্টের একটি কাগজের রূপ ছিল। তার অ্যাসিস্ট্যান্ট যখন কেস ফাইলগুলো দেখছিল তখন সেখানে জু ইউ খাবার নিয়ে চলে আসে। আর জু ইউ যখনই জেনের অ্যাসিস্ট্যান্টকে দেখতে যাবে তখন জেন তার উপরে পড়ে যায়, যেটাতে জু ইউ এর কাপড়ে কালি লেগে যায়। তো যাই হোক, এরপরে জেন যখন রুমে শুয়েছিল তখন সেখানে জু ইউ চলে আসে। জু ইউ এসে জেনকে তার অভিযোগটি দেয়। আসলে জেন যখন তার অভিযোগটি লেখেনি, যেটাতে জু ইউ নিজে তার অভিযোগটি লিখে দিয়েছিল। আর তখন জেন জু ইউকে বলে যে আমি আসার সময় শুনলাম তোমার বাড়ির রাস্তা নাকি অনেক খারাপ, সেখানে কোনো গাড়িও ঢুকতে পারে না, এই ব্যুরো তো তোমাকে তেমন কোনো টাকাই দেয় না, তাহলে তুমি কেন এখানে আছো? তখন এই কথা শুনে জু ইউ বলে যে আমি এখানে অপরাধ নির্মূল করতে এবং জনগণকে সাহায্য করার জন্য আছি, কারণ আমি শান্তি ফিরিয়ে আনতে চাই। তো জেন আর জু ইউ যখন কথা বলছিল তখন কথার মাঝখানে জেন ঘুমিয়ে পড়ে, আর সেখানে সূর্যের অনেক রোদ ছিল যেটা সরাসরি জেনের মুখে এসে পড়ছিল। সুখবর সুখবর সুখবর, আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে, আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে, আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে, আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ। আমরা ছোট্ট একটি মেয়েকে দেখতে পাই। কোনো এক স্পিরিচুয়াল পাওয়ার এসে সেই মেয়েটিকে আঘাত করে, আর মেয়েটি তখনই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে একটি কালো বিড়াল আসে। বিড়ালটি এসে মেয়েটিকে বলছিল যে তুমি এখানে কি করছো? তখন মেয়েটি বলে যে সব জায়গায় আগুন লেগে গিয়েছে আর আমি হারিয়ে গিয়েছি। এই কথা শুনে বিড়ালটি বলে যে তুমি এই সময়ে এখানে এসেছো, হয়তো এটাই আমাদের ভাগ্য, আর তুমি শীঘ্রই মারা যাবে। আমি সেই ব্যক্তি যে তোমার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি, কিন্তু ভাগ্য পরিবর্তন করাটা দুঃখজনক, এটা বিনামূল্যে আসে না, এটার জন্য একটা মূল্য দিতে হবে। তখন ছোট মেয়েটি বলে যে কি মূল্য দিতে হবে? আর এই কথা শুনে বিড়ালটি তাকে কোনো কথা না বলে তার দিকে লাফ মারে, আর তখনই আমরা জিনকে দেখতে পাই। অর্থাৎ এটা জিনের একটা স্বপ্ন ছিল, আর এই বিষয়ে এখনো আমাদের তেমন কোনো ডিটেলস দেওয়া হয় না। তো পরবর্তীতে হয়তো আমরা এই বিষয়ে আরো ব্যাখ্যা জানতে পারবো। জেন যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার মুখের সামনে অনেকগুলো বই। অর্থাৎ জুইও যে দেখেছে যে জেনের মুখে অনেক রোদ লাগছে, যার জন্য সে এই কাজটি করেছে, যেটাতে জেন যেন ভালোভাবে ঘুমাতে পারে। তো জেন যখন সেখানে ছিল তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট ও যিশু চলে আসে। তো এখন থেকে আমরা ও যিশুকে শুধু যিশু বলে ডাকবো। যিশু আসার সাথে সাথে জেন যিশুকে বলে যে তুমি কি সেখানে কোনো ক্লু খুঁজে পেলে? তখন যিশু বলে যে তুমি তো 2 দিন আগে সেই মহিলা বাদুরের সাথে লড়াই করেছিলে, আর তদন্তের পর আমি জানতে পেরেছি যে সেই ডেমনটি যেই মেয়েটিকে মেরেছিল সেই মেয়েটির নাম ছিল বিথাও। সে জিয়াংশি হাউজের একজন ড্যান্সার, আর তার একজন ভালো বন্ধু আছে, সেও জিয়াংশি হাউজের একজন ড্যান্সার, কিন্তু সে বর্তমানে রুই প্যাভিলিয়নে ড্যান্সার হিসেবে কাজ করছে। এই কথা শুনে জেন বলে যে আমি জানতাম, আমি তাকে আর পালাতে দিতে চাচ্ছি না। তো জেন আর যিশু যখন কথা বলছিল তখন সেখানে জু ইউ চলে আসে।
আর যেটাতে যিশু একটি বইয়ে রূপান্তরিত হয়। তো তখন জো ইউ জেনকে বলে যে তুমি জিয়াংশি হাউজের কথা বলছিলে, আর তুমি কার সাথে এই কথাগুলো বলছিলে? আর তখন জেন বলে যে আসলে আমার দুলটি জিয়াংশি হাউজে হারিয়ে গিয়েছিল, তো সেখানে অনেক ড্যান্সার আছে, আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করব, যদি তারা আমার দুলটি দেখে তাহলে তোমাকে তো আর বিরক্ত করার দরকার হবে না, তাই না? আর এই কথা শুনে জো ইউ বলে যে তাহলে আমিও তোমার সাথে যাব। আর এটা শুনে জেনের কিছুটা খারাপ লাগে, কারণ সে তো তাকে ইগনোর করতে চাচ্ছিল, কিন্তু জো ইউ তো বরং তার সাথেই যেতে চাচ্ছে। তো এরপরে তারা দুজন বাইরে আসে। জেন যখন জো ইউকে বলে তার সাথে যেতে, তখন জো ইউ বলে যে সে তার গাড়িতে করে যাবে। আর তখন আমরা জো ইউর গাড়ি দেখতে পাই, যেটা কিনা একটি গাধার গাড়ি ছিল, আর সেটা দেখতে অনেক ছোট। আর তখন এই গাড়ি দেখে জেন বলে যে কি, এটাকে তুমি গাড়ি বলো? এটা তো আমার ঘোড়ার গাড়ির বাচ্চার মতো। তখন এইটা দেখে জেন জো ইউকে বলে যে তুমি আমার সাথে আমার গাড়িতে চড়ছো না কেন? তখন জো ইউ বলে যে না, আমি আমার গাড়িতেই ঠিক আছি। এই কথা বলে যখন জো ইউ তার গাড়িতে চড়তেই যাবে, তখনই জেন একটি তরোয়াল নিয়ে গাধার পেছনে একটি বাড়ি দেয়, যেটাতে গাধাটি সেই গাড়ি নিয়ে দৌড়াতে থাকে। আর এরপরে জো ইউকে বাধ্য হয়ে জেনের গাড়িতে উঠতে হয়। তো যাই হোক, অন্যদিকে আমরা সেই ঝে লিউ ড্যান্সারকে দেখতে পাই, অর্থাৎ বিথাওয়ের ফ্রেন্ড। আমরা সেই মেয়েটির কানে সেই দুল দেখতে পাই, যেটা কিনা জেন খুঁজছিল। তার কানে একটি দুল ছিল আর আরেকটি ছিল না। আসলে তার আরো একটি দুল তো জেনের কাছে, অর্থাৎ ফুঝাও। তো আমরা দেখতে পাই যে সে ফুঝাওয়ের আরো একটি জোড়া ছিল, অর্থাৎ দুলের আরো একটি জোড়া, অর্থাৎ সেই মেয়ে ডেমনটি আর কি। অন্যদিকে আমরা জো ইউ আর জেনকে দেখতে পাই। জো ইউ জেনের সাথে তার গাড়িতে কমফোর্টেবল মনে করছিল না, তার অনেকটা নার্ভাস লাগছিল। তো যাই হোক, এরপরে জো ইউ আর জেন চলে আসে সেই জিয়াংশি হাউসে। সেখানে আসার সাথে সাথে জেন সেখানকার সকল ড্যান্সারদের জো ইউকে ট্রিট করতে বলে, যেটা সে একা একা সেই প্যাভিলিয়নের ভিতরে চলে আসে। সেখানে আসার পরে তার সাথে জে লিউ এর দেখা হয়। জে লিউ জেনের হাতে ফুঝাওকে দেখতে পায়, যেটাতে সে জেনের কাছ থেকে এটা নিতে চায়, কিন্তু জেন এটা তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে চলে যায়। আমরা দেখতে পাই যে যিশু জে লিউকে অজ্ঞান করে দিয়েছিল, আর সেখানে আমরা ফুঝাওকেও দেখতে পাই। তখন যিশু তার ভিতর থেকে সেই বাদুরটিকে বের করে, আর তখন সেই বাদুরটি তার আসল রূপে চলে আসে। অন্যদিকে জো ইউ আবার প্যাভিলিয়নের ভিতরে ঢুকে পড়েছিল। আমরা দেখতে পাই যে সেই মেয়েটি যখনই তার আসল রূপে আসে, তখনই সে চারপাশে অনেকগুলো বাদুর ছড়িয়ে দেয়, যেটা আবার জো ইউ খেয়াল করে। সে বলে যে এগুলা তো আসল বাদুর নয়, এটা তো ডেমনিক পাওয়ার দিয়ে করা হয়েছে। তো সেই মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু জেন তাকে ধরে ফেলে। তো এই মেয়েটির নাম ছিল ফুশি। আর তোমরা হয়তো এখানে কিছুটা কনফিউজড হতে পারো যে কিছুক্ষণ আগে তো একে আমি জে লিউ বলেছিলাম। আসলে জে লিউ সেই ড্যান্সারের নাম ছিল, যার দেহের ভিতরে এই ফুশি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো জেন যখন ফুশিকে আঘাত করতে যাবে, তখন সেখানে ফুঝাও চলে আসে। সে তাকে এটা করতে বাধা দেয়। তখন জেন বলে যে আমি তো তাকে মারছিলাম না, আসলে তুমি চলে যাওয়ার পরে সে কোনো ডেমনিক পাওয়ারের কাছে গিয়েছিল, যেটাতে সে সেটাতে এফেক্টেড হয়েছে, আর এর জন্যই তার ভিতরে খারাপ চিন্তা ভাবনা এসেছিল। এই জন্যই সে সেই মানুষটিকে মেরেছিল, সেটা নিজে থেকে করেনি। অন্যদিকে আমরা জো ইউকে দেখতে পাই, সে তার তালিসমানের মাধ্যমে সেই সকল ডেমনিক পাওয়ারের বাদুরগুলোকে নষ্ট করে ফেলে, যেটাতে ফুশি তার যে আসল রূপ অর্থাৎ কানের দুল সেটাতে পরিণত হয়ে যায়। এটা আবার জেন দেখে বুঝতে পারে যে কেউ তার উপরে ম্যাজিক করেছে। তো এরপরে জো ইউ যখন প্যাভিলিয়ন থেকে বাইরে আসে, তখন সেখানে একটি বিড়াল আসে, আর এই বিড়ালটি কিন্তু জেন ছিল। তখন আবার সেখানে জো ইউ এর চাকর চলে আসে। জো ইউ এর চাকর আবার সেই বিড়ালটিকে মারতে যাচ্ছিল, তখন সেখানে যিশু চলে আসে। সে এসে তাকে মারতে মানা করে, আর তখন জো ইউ এর চাকর তাকে বলে যে আমার ছোট মাস্টার বিড়াল পছন্দ করে না। তো যাই হোক, তখন জো ইউ যিশুকে বলে যে জেন কোথায়? তখন যিশু বলে যে সে তো অনেক আগেই চলে গিয়েছে। এটা শুনে জো ইউ কিছুটা অবাক হয়। তো অন্যদিকে আমরা ফুঝাওকে দেখতে পাই, সে ফুশির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ফুশি অনেক রেগেছিল, কারণ ফুঝাও তো তাকে না বলেই তার কাছ থেকে চলে এসেছিল। তো ফুঝাও যখন ফুশিকে মানাতে পারে না, তখন সেখানে জেন আসে। জেন এসে খুব সুন্দর সুন্দর কথা বলে, যেটাতে ফুশির রাগ একদমই চলে যায়। তো তখন ফুশি জেনকে বলে যে আমি একদিন অপ্রত্যাশিতভাবে আমার আসল রূপ অর্থাৎ দুলে পরিণত হয়েছিলাম। তখন একটি ড্যান্সার আমাকে দেখতে পেল, আর যেহেতু আমি আহত ছিলাম, যার জন্য সে আমাকে গয়নার কারখানায় নিয়ে গেল ঠিক করার জন্য। আর সেখানে আমি একটু অশুভ আভা অনুভব করেছিলাম, আর আমার যত সম্ভব মনে আছে সেটা একটা লাল পাথর ছিল। এই কথা শুনে যিশু বলে যে এটা সম্ভবত বোন রেলিক হতে পারে, অর্থাৎ হাড়ের ধ্বংসাবশেষ।
এই কথা শুনে ঝেন তাকে বলে যে এই বনরেলিক আবার কি। আর তখন ঝিসু বলে যে আরে ধ্বংসাব শেষ হলো ক্ষোভ পোষণকারী ব্যক্তির অবশিষ্টাংশ, আর তুমি মানুষ বা ডেমন বা যাই হও না কেন এই জিনিসটি তোমাকে আকর্ষণ করবেই। আর এই বনরেলিক প্রায় ডেমনিক চেঞ্জেস আনে। তো এই কথা জানার পরে ঝেন বলে যে তাহলে তো এখন আমাদের সেই বনরেলিকটা খুঁজতে হবে আর সেটাকে ধ্বংস করতে হবে। তো যাই হোক, অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই সে তার পিতামাতার মেমোরিয়াল ট্যাবলেটের কাছে এসেছিল আর সেখানে এসে সে তার মায়ের সাথে কাটানো একটি স্মৃতি মনে করে। আর সেটা মনে করে সে বলতে থাকে যে আমি এখন ব্যুরো অফ মিস্ট্রি ইনভেস্টিগেশনস রেকর্ড লাইব্রেরিতে প্রবেশ করেছি। আমি ভাবছিলাম যে আমি কোনো ক্লু খুঁজে পাবো কিনা যেটাতে আমি সত্য উন্মোচন করতে পারি তখনকার সেই হ্যাভেনলি ফায়ার ডিজাস্টারের পেছনে। ইউ যখন এই কথা বলে তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে তাদের এলাকায় আগুন লেগে গিয়েছিল আর সেই আগুনেই ইউ এর মা মারা গিয়েছিল। ইউ আরো বলে যে আমি যদি গুজো না যেতাম তাহলে গরু আমাকে চ্যাংশি প্রাসাদের শিষ্য বানাতো না। আমার উচিত ছিল সকল বিষয় থেকে দূরে থাকা, কিন্তু গুরু মারা যাওয়ার আগে আমাকে তোমার বিষয় বলেছিল যে তোমরা সেই আগুনে স্বাভাবিকভাবে মারা যাওনি, অর্থাৎ তোমরা সেই আগুনে মারা যাওনি, কোনো একটা অশুভ আত্মা তোমাদের মেরেছে। আমি চাঙানে ফিরে এসেছি তোমার জন্য সত্য খুঁজে বের করার জন্য। এখন এটা যতই কঠিন এবং বিপজ্জনক হোক না কেন আমি অবশ্যই তোমার প্রতিশোধ নেব। তো যাই হোক, অন্যদিকে আমরা রানীকে দেখতে পাই, অর্থাৎ জেনের বোনকে। রানীও এটা জেনে গিয়েছিল যে জেন একটি ছেলেকে পছন্দ করেছে, অর্থাৎ ইউ এর কথা বলছে আর কি। তখন রানী ইউ এর বিষয়ে সকল তথ্য জানতে চায়। তো অন্যদিকে আবার জেন এই খবরটা পেয়ে যায় যে রাজার উপদেষ্টা এখন ইউ এর বিউরোতে যাচ্ছে তার সাথে দেখা করার জন্য। এই কথা শুনে জেন তাড়াতাড়ি করে মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরোতে চলে আসে। আমরা দেখতে পাই যে রাজার উপদেষ্টা সেখানে আসার আগে জেন সেখানে পৌঁছে গিয়েছিল। জেন এখানে এসে সব জিনিসপত্র ভাঙচুর করছিল আর তখন সেখানে ইউ চলে আসে। ইউ এসে জেনকে জিজ্ঞাসা করে যে তুমি এমন কেন করছো। তখন জেন বলে যে তুমি কি বুঝতে পারছো না, আমি তোমার উপরে রেগে আছি। তোমার জন্য আমি এই জঘন্য জায়গায় এসেছিলাম আর অল্পের জন্য তো বাদুরের আক্রমণের হাত থেকে বেঁচে গিয়েছি। তুমি আমার প্রস্তাব রিজেক্ট করেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এখন আমার সাথে থাকতে না চাও তাহলে আমিও তোমাকে আর জোর করব না। এখন থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই কথা বলে ঝেন সেখান থেকে চলে যায়। আর ঝেন যে তাদের অফিস এইভাবে ভাঙচুর করেছে এটা দেখে কমিশনার ইউ এর উপরে অনেক রাগ করে। আসলে ঝেন এই কাজটি করেছিল শুধুমাত্র ইউকে দূরে সরানোর জন্য, অর্থাৎ সে তার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছিল না, কারণ তার বোন যেহেতু বিষয়টা জেনে গিয়েছে তাহলে তার বোন এখন তার বিয়েতে উঠে পড়ে লাগবে আর কি। যার জন্য ঝেন এই কাজটা করেছে যেটাতে ইউ এরও কোনো প্রবলেম না হয় আর সেও যেন ঝামেলাতে না পড়ে। তো ঝেন যখন যাচ্ছিল তখন পথে তার সাথে লিউ তাইজেনের দেখা হয়, যে কিনা লিউ মেনরের মেয়ে ছিল এবং ডেমন আন্ডারওয়ার্ল্ডের স্নেক লর্ড ছিল। ওই যে ড্রামার শুরুতেই তোমরা যে দুজনের কথা শুনেছিলে যে তারা দুজনই ডেমন মার্কেটটা শাসন করে আর কি। তো সেখানকার ক্যাট লর্ড বা ঝেনকে তো তোমরা দেখেছো। আর এই মেয়েটি হলো স্নেক লর্ড আর এই মেয়েটির নাম ছিল লিউ তাইজেন। আমরা তাকে লিউ বলে ডাকবো। তো লিউ যখন ঝেনকে দেখে তখন সে বলে যে অনেকদিন ধরে তোমার নাটক দেখা হয়নি। তো এদেরকে দেখে মনে হচ্ছিল যে এরা একে অন্যকে অতটাও পছন্দ করে না। এরপরের দৃশ্যে দেখতে পাই স্নেক লর্ড আর ক্যাট লর্ড অর্থাৎ লিউ আর ঝেন একসাথে কথা বলছিল। তারা ড্রিঙ্কস করছিল আর কথা বলছিল। তখন লিউ ঝেনকে বলে যে আমি শুনলাম গতকাল গোপনে কেউ তালিসমান ব্যবহার করেছে সেই বাদুরের উপনিবেশ ছত্রভঙ্গ করতে এবং সেই বাদুরটিকে আঘাত করতে। তখন ঝেন বলে যে তুমিও তাহলে এটা শুনেছো? তখন লিউ বলে যে এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ বছরের পর বছর ধরে ডেমন হান্টারদের প্রলুব্ধ করে মেরে ফেলা হচ্ছিল। আর যেহেতু এটা অনেক বড় পৃথিবী তাই আরো কিছু কাল্টিভেটর থাকাটা স্বাভাবিক। তখন এই কথা শুনে জেন বলে যে তাহলে আমাদের সাবধানে থাকতে হবে। আসলে জেন, লিউ বা ঝিনের অ্যাসিস্ট্যান্ট যাই বলো না কেন এরা সবাই আসলে ডেমন ছিল। তারা যতই ভালো হোক কিন্তু তারা তো ডেমনই ছিল। আর ইউ কিন্তু ডেমন হান্টার ছিল, সে ডেমনদের একদমই ঘৃণা করত আর তার কাজে ছিল ডেমনদের মারা। তো ঝেন আর লিউ তো জানে না যে সে তাবিজটা ইউজ করেছিল ইউই, আর যেহেতু তারা জানে না যে কে এটা ইউজ করছে যার জন্য তারা সাবধান হতে বলছে। তো এই বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং যে যখন নায়িকা বা নায়ক জানতে পারবে যে তারা একে অপরের বিপরীত, অর্থাৎ একজন ডেমন আর আরেকজন ডেমন হান্টার, তখন তাদের অনুভূতিটা কেমন হবে। তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও।
তো লিউ জেনকে বলে যে চাংশি অস্ত্র পৃথিবীর সমস্ত ডেমনকেই হত্যা করতে পারে। এই ক্ষতটা আমাকে বারবার সতর্ক থাকার কথা মনে করিয়ে দেয়। লিউ যখন এই কথা বলে তখনই আমরা তার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে লিউ একটি ছেলের সাথে লড়াই করছিল। আর লিউ বলে যে যদি তারা এখনো এখানে থাকে তাহলে চাংশি প্রাসাদ আর ডেমন মার্কেটের মধ্যে জীবন মৃত্যুর লড়াই হবে। আর আমরা ফ্ল্যাশব্যাকে যে তলোয়ারটি অর্থাৎ যে সোয়ার্ডটি দেখলাম যে লিউকে আঘাত করছিল, সেই সোয়ার্ডটাই কিন্তু আমরা জো ইউ এর কাছে দেখেছি। এর মানে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। যাই হোক, আমি সম্পূর্ণটা তোমাদেরকে বলবো না, তোমরা আস্তে আস্তে যখন জানতে পারবে তখন তোমাদের আরো বেশি ভালো লাগবে। একটা বিষয় আমি তোমাদের প্রতিটা ড্রামাতেই বলার চেষ্টা করি যে আমি আসলে এমনভাবে ড্রামাগুলো এক্সপ্লেন করি যেটাতে তোমরা যেন সেই ড্রামাটার আসল ফিলিংস নিতে পারো। যেমন কি আমি এই ড্রামাটা এমনভাবে উপস্থাপন করি যেটা ধরো তোমরা সরাসরি ড্রামাটা দেখতেছো। এমনকি আমি আমার এই ভিডিওতে অনেক রিস্ক নিয়ে ড্রামাগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করি যেটাতে তোমরা একদম বাস্তব ফিলিংস পাও। তো এই আর কি আমার একটা ছোট্ট প্রচেষ্টা। তো যাই হোক, অন্যদিকে আমরা একটি মোটা লোককে দেখতে পাই যে তার বাড়িতে ঘুমাচ্ছিল। হঠাৎ করে সে একটি শব্দতে উঠে পড়ে। সে যখন ঘুম থেকে ওঠে তখন সে তার পেছনে তাকিয়ে দেখে যে অনেকগুলো গহনা হাওয়াতে উড়ছে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর এর পরের দিন সে চলে আসে ম্যাস্ট্রি ইনভেস্টিগেশন ব্যুরোতে। আর সেখানে এসে সে কমিশনারকে সেই অভিযোগটি বলে যে গতকাল রাতে তার সাথে কি হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই কমিশনার সেই লোকটির কথা বিশ্বাস করে না, কারণ সেই লোকটির কথা ভূতের দিকে ইঙ্গিত দিচ্ছিল। তো এর পরের দিন আমরা দেখতে পাই যে জেন এবং লিউ একটি হোটেল এসেছিল, আর সেখানে আবার জো ইউ আর মেইশি চলে আসে। তো জো ইউ সেখানে এসেই জেনকে দেখতে পায়, আর মেইশি যখন লিউয়ের দিকে তাকায় তখনই লিউ সেখান থেকে চলে যায়। এখানে আমরা একটা বিষয় খেয়াল করলাম, লিউ আর মেইশির ভিতরে কোনো একটা সম্পর্ক আছে। এটাও তোমরা পরবর্তীতে জানতে পারবে। আমরা দেখতে পাই যে জো ইউ যখন সেখানে ছিল তখন সেখানে শিলুও বাই চলে আসে। শিলুও বাই আবারও জো ইউকে অপমান করতে শুরু করে দেয়। সে যখন জো ইউকে অপমান করছিল তখনই তার উপরে কেউ পানি ফেলে দেয়। আমরা দেখতে পাই সেটা আর কেউ নয় বরং জেন ছিল। তখন সে অনেক রেগে যায়। সে জেনকে বলে যে তুমি কি এইভাবেই কাউকে আমন্ত্রণ জানাও নাকি? তুমি আমাকে ভিজিয়ে দিলে কেন? এই কথা শুনে জেন বলে যে এটা তো লিংজিয়াও এর নতুন সুগন্ধি শিশির। বলা হয় যে এটি যদি তুমি পানির সাথে মিশিয়ে খাও তাহলে তোমার মন শান্ত হবে, তাই তো আমি তোমার উপরে এই পানিটা দিলাম। তখন শিউলুও বাই বলে যে আমার মনে হচ্ছে তুমি এখনো এই জো ইউ এর প্রেমেই পড়ে আছো। এই কথা শুনে জেন বলে যে না, আমি তো এটা শুধুমাত্র তোমাকে অপমান করার জন্য করেছি। তুমি নিজেকে স্কলার বলে দাবি করো, কিন্তু প্রথমত তুমি অন্যদের শেখাও না, দ্বিতীয়ত তুমি মানুষকে সাহায্য করো না, তৃতীয়ত তুমি সাহসী নও, চতুর্থ তুমি দরিদ্রদের সাহায্য করো না, তুমি সবসময় তোমার পরিবারের নাম ব্যবহার করো, তুমি কেবল নারীদের প্রশ্রয় দিতে আগ্রহী। তো এই কথাগুলো শুনে শিলিও বায়ের তো অনেক অপমান হয়। এইটা দেখে আবার জো ইউ কিছুটা খুশি হয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে জি ইউ আর তার ভাই মেইশি একসাথে কথা বলছিল। মেইশি জো ইউকে বলছিল যে তুমি কি জানো যে কেন জেন সবসময় নিয়ম ভঙ্গ করে এবং সবসময় লাইনের বাইরে থাকে? আসলে এটি 18 বছর আগের ঘটনার সাথে সম্পর্কিত, সেই হেভেনলি ফায়ার ডিজাস্টার সম্পর্কে। সেই রাতে জেনেরা বাহিরে বেড়াতে গিয়েছিল, কিন্তু জেন হারিয়ে গেল। তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে, আর তাদেরকে বলা হয়েছিল যে জেন 3 মাস এইভাবেই অচেতন অবস্থায় থাকবে। ও পরিবার তো ইতিমধ্যে শেষকৃত্যের ব্যবস্থা করে রেখেছিল। তারা যখন তার কফিন নিয়ে তাদের প্রাসাদে আসে তখন তারা তাদের সামনেই জেনকে দোলনায় খেলতে দেখে। সে একদম সুস্থ সবল ছিল। ও পরিবার তাদের মেয়ে সুস্থ হয়ে উঠেছে দেখে তার প্রতি খুব আকৃষ্ট ছিল। তাই সমগ্র চাংআনে কেবল তার বোনই তাকে বক্তৃতা দেওয়ার সাহস করে, আর কেউ তাকে অপমান করার সাহস করে না। তাই আমি এটা নিয়ে ভাবছিলাম, আমি তোমাকে সতর্ক করছি, জেনকে বিরক্ত করো না, কারণ তোমার সামর্থ্য নেই। তো যাই হোক, মেইশি জো ইউকে আরো বলে যে আমার স্ত্রীর বাবা অর্থাৎ নিউলি অ্যাপয়েন্টেড মিনিস্টার লিউ কয়েকদিনের মধ্যে একটি উদযাপন করবেন। সেখানে সকল অতিথি হবে মর্যাদাপূর্ণ এবং প্রভাবশালী। তাই আমাদের বাবা চান যে তুমি মেয়ে পরিবারের প্রতিনিধিত্ব করো। এই কথা শুনে জো ইউ মানা করে দেয় আর বলে যে তুমি এগুলো বাদ দাও, কারণ আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। তো জো ইউ যখন এই কথা বলে তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা সেই মোটা লোককে দেখতে পাই। সেই লোকটি যখন কমিশনারকে তার সমস্যার কথা তুলে ধরেছিল তখন কমিশনার তো কিছুই করেছিল না, আর তখন সেখানে জো ইউ এসেছিল। তখন জো ইউ তার কাছ থেকে সকল ঘটনাটি শুনে, আর ঘটনা শোনার পরে লোকটি তাকে আমন্ত্রণ জানায় তার দোকানে রাতে যাওয়ার জন্য। আসলে তার সাথে সেই ঘটনাটি তার দোকানে ঘটেছিল। তো এই যে লোকটি দোকানে সমস্যা হয়েছিল এটা আবার জেনও জানতে পেরেছিল তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, আর তারা অনুমান করে যে সেই দোকানে হয়তো সেই বোন রিলিক আছে।
আমরা রাতের সিন দেখতে পাই। রাতের বেলা জেন বিড়ালের রূপ নিয়ে সেই দোকানে চলে আসে। এরপরে সে মানুষের রূপে দোকানের ভিতরে ঢোকে। জেন যখন সেখানে আসে তার কিছুক্ষণের মধ্যেই সেখানে জুইউ চলে আসে। জুইকে দেখে জেন সেখানেই লুকিয়ে পড়ে। জুইউ আসার পরে কাউকে লক্ষ্য করে, যেটাতে সে তার পিছু করে। আসলে সেটা জেন ছিল, আর জেন অল্পের জন্য বেঁচে যায়, কারণ সে বিড়ালের রূপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জেন সেখান থেকে চলে যাওয়ার পরে আমরা সেখানে একটি অদ্ভুত ল্যাম্প দেখতে পাই। আসলে সেটা দেখতে অদ্ভুত ছিল না, বরং সেটা দেখে কিছুটা সন্দেহ লাগছিল আর কি। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জেন তার প্রাসাদে এসেছিল। সে সেখানে আসার পরে একটি লোক তার উপর আক্রমণ করতে চায়, কিন্তু সে আক্রমণ করতে গেলে সে নিজেই পড়ে যায়। তো এই লোকটির নাম ছিল উ চুনদাও। সে এই কান্ট্রির ডিউক ছিল। তো এই লোকটি কিন্তু জেনের বাবা ছিল। তখন সেই লোকটি বলে যে আমি চাংশি প্রাসাদের একজন শিষ্য। এই কথা শুনে জেন বলে যে আরে চাংশি প্রাসাদ তো কতদিন আগেই ধ্বংস হয়ে গিয়েছে, এটা এখন বন্ধ হয়ে গিয়েছে। আসলে এই লোকটি জেনকে আঘাত করতে নয়, বরং সেটা প্র্যাকটিস করছিল আর কি। তো যাই হোক, তখন লোকটি জেনকে বলে যে মন্ত্রী লিউ এর পদোন্নতি হয়েছে, তাই তোমাকে আমার পক্ষ হয়ে তাকে উৎসাহ দিতে যেতে হবে। তো জেনের বাবার এত অনুরোধের কারণে জেন রাজি হয়ে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা শিওলুও বাইকে দেখতে পাই। সে সেই মোটা লোকটির দোকানে এসেছিল। আসলে সে একটি জিনিস মেরামতের জন্য এখানে দিয়েছিল। তো সে যখন তার জিনিসটি দেখে, তখন সে দেখে যে তার জিনিসটির কারুকার্য খারাপ, অর্থাৎ সেখানে একটি কাজের কমতি ছিল। তখন শিওলুও বাই সেই মোটা দোকানদারকে বলে যে আমি তো তোমাকে মেরামত করতে দিয়েছিলাম, কই দেখো তো এটা কি মেরামত বলে? আর তখন দোকানদার বলে যে তাহলে আপনি এখানকার যা পছন্দ করেন সেটাই আমাকে বলেন, আমি ওইটা আপনার জন্য এমবেড করে রাখবো। তখন শিওলুও বাই সেই বন রিলিকটাই তুলে নেয় এবং সে সেটাই পছন্দ করে। আসলে এই মোটা দোকানদারের দোকানেই এই বন রিলিকটা রাখা হয়েছিল, আর এই বন রিলিকের কারণেই কিন্তু ওই দিন রাতে সে ভয় পেয়েছে। অর্থাৎ এই অশুভ ঘটনাগুলো কিন্তু এই হাড়ের ধ্বংসাবশেষের জন্যই হয়েছে। তো তারা শিওলুও বাইয়ের কথা অনুযায়ী সেই বন রিলিক দিয়ে তার জিনিসটি তৈরি করে। অন্যদিকে আমরা মেইশি আর জুইউকে দেখতে পাই। জুইউ মন্ত্রী লিউ এর অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। এটাতে মেইশি তো অনেক খুশি হয়েছিল। আর এইখানে আমরা মেইশির কাছ থেকে জানতে পারি যে সে 5 বছর আগে লিউ এর ম্যানশনে লাস্ট বার গিয়েছিল, আর তখন সে লিউকে অনেক পছন্দ করত। সে তাকে প্রপোজও করেছিল, কিন্তু লিউ তাকে বলেছিল যে ঠিক আছে, কিন্তু তুমি এখন চলে যাও। আর তারপর থেকে মেইশি তাকে যতগুলো গিফট পাঠিয়েছে সে সবগুলো রিজেক্ট করে দিয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, এই মন্ত্রী লিউ এর মেয়ে কিন্তু লিউ ছিল। তো তোমরা হয়তো এখানে কিছুটা কনফিউজড হতে পারো, কারণ তাদের বাবা মেয়ের নাম প্রায় একই। তো যার জন্য আমি এখানে লিউকে শুধু লিউ বলবো, আর তার বাবাকে আমরা মন্ত্রী লিউ বলে ডাকবো, যেটাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, এরপরে জুইউ আর মেইশি যখন মন্ত্রী লিউ এর প্রাসাদে চলে আসে, তখন সেখানে থাকা কিছু লোক জুইউকে অপমান করছিল। আর তখন সেখানে জেন চলে আসে। জেন এসে তার ঘোড়ার গাড়ির মাধ্যমে তাদেরকে ফেলে দেয়। আর তখন সে তাদেরকে বলে যে আমি দুঃখিত, আপনাদের কোথাও আঘাত লাগেনি তো? আর এখানেও জেন জুইউকে অপমান হওয়ার হাত থেকে বাঁচালো। এরপরে তারা ভেতরে আসে। তো জেন ভিতরে আসার পরে মন্ত্রী লিউকে বলে যে আমার বাবা চাঙ্গানে আসতে পারেননি, যার জন্য তিনি আপনার জন্য উপহার পাঠিয়েছেন। তো জেনের বাবার উপহারের মধ্যে আমরা লিওর একটি ছবি দেখতে পাই। আর জেন যখন দেখে যে এটা লিওর ছবি, আর এটা দেখে লিওর তো অনেক রাগ হয়। আর আমরা তখন একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে মেইশি লুকিয়ে লুকিয়ে তাদের এই গিফটের মধ্যে এই ছবিটি রেখে গিয়েছিল। জেন যখন দেখে যে মহলটা অনেক খারাপ হতে চলেছে, যেটাতে সে সেই ছবিটি গুটিয়ে নেয় এবং সেই ছবিতে সেই লিউকে দিয়ে দেয়। তো এরপরে জুইও একটি উপহার মন্ত্রী লিউকে দেয়, যেটা কিনা একটি কালির বক্স ছিল। আর এরপরে পালা আসে শিলিও বাইয়ের। আমরা দেখতে পাই শিলিও বাই সেই লন্ঠনটি অর্থাৎ সেই ল্যাম্পটি মন্ত্রী লিউকে উপহার হিসেবে গিফট করে, যেটা কিনা সে কিছুক্ষণ আগে সেই মোটা লোকের দোকান থেকে কিনে এনেছিল। সেই ল্যাম্পটির ভিতরে লিউ এর একটা ছবি অঙ্কন করা ছিল, আর দুই পাশে একটি কবিতা লেখা ছিল। জেন আর জুইউ দুইজনে অনেক ভালোভাবে ল্যাম্পটি লক্ষ্য করছিল। তারা যখন ভালোভাবে লক্ষ্য করে, তখন তারা দেখে যে ল্যাম্পটির ভেতরে থাকা সেই ছবিটি একটি কালো ছায়া হয়ে বাইরে বের হয়ে যায়। এটাতে তারা দুইজনই দাঁড়িয়ে পড়ে। এরপরে জেন আর জুইউ দুইজনই বাইরে আসে। জুইউ বাইরে আসার পরে জেন জুইউকে বলে যে তুমিও কি সেটা দেখেছো? আর তখন জুইউ বলে যে হ্যাঁ। আর তখন জেন বলে যে তাহলে তুমি কি আমার সম্পর্কে জানতে আগ্রহী নাকি? আর তখন জুইউ বলে যে না তেমন না, কিন্তু এখানে মন্দ আত্মা দেখা কিন্তু বিরল বিষয়, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো একদম শান্ত আছো।
এই কথা শুনে জেন বলে যে আসলে আমার বাবা অনেক বছর ধরে একজন সেলেস্টিয়াল মাস্টার হতে চাচ্ছেন, আর তিনি এটার জন্য অনেক মাস্টারকে খুঁজেছেন, আর এটা খুঁজতে গিয়ে তিনি অনেক ধন সম্পদ পেয়েছেন, এবং এই দক্ষতা আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি, অর্থাৎ শিখেছি আর কি। তো তখন জো ইউ জেনকে বলে যে আমার মনে হচ্ছে এখানে একটা শ্যাডো ডিমন আছে। এই কথা শুনে জেন বলে যে মনে হচ্ছে তুমি অনেক কিছু জানো, তুমি এগুলা কোথা থেকে জানতে পারলে, আর এটা আবার কি অদ্ভুত নাম। তখন জো ইউ বলে যে আমি গ্রাম অঞ্চলে বড় হয়েছি, তাই আমি ভূতের কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি। তাছাড়া তুমি জাঙ্গানের একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছো, তাই তোমার জানা উচিত যে কেন ব্যুরো অফ ম্যাস্টিক ইনভেস্টিগেশনস বিদ্যমান। অর্থাৎ জয়ু বোঝাতে চাচ্ছিল যে তারা যেখানে কাজ করে সেখানে তো অনেক কিছু শিক্ষা অর্জন করতে হয়, অর্থাৎ অনেক কিছু জ্ঞান রাখা লাগে আর কি। তো এটা তো কোনো অদ্ভুত নয়, বরং স্বাভাবিক। তো তখন জয়ু জেনকে বলে যে তুমি কি কখনো ছায়ার ওপরে পা রাখার খেলা খেলেছো? তখন জেন বলে যে এটা আবার কি? তখন জয়ু বলে যে ঘরে একটা মোমবাতি জ্বালাও, একজন ব্যক্তি সবাইকে তাড়া করবে, যে অন্যের ছায়ায় পা রেখে দৌড়াতে পারবে সে জয়ী হবে। এই খেলাটা আমার একদম প্রিয় খেলা ছিল, আর সেই সময় খেলাটি জেতার জন্য আমি একটি উপায় বের করেছিলাম। প্রথমে মোমবাতিটি নিভিয়ে দাও, তাহলেই তো ছায়াগুলো উধাও হয়ে যাবে। তারপরে তুমি দৌড়ানোর পরে আবার মোমবাতি জ্বালাও, তাহলে তুমি সহজেই কারো ছায়ায় পা রাখতে পারবে। আমরা দেখতে পাই যে জো ইউ আর জেন এখন এই প্ল্যান করে যে তারা এই ছায়ার খেলার মতো প্রাসাদের ভিতরে গিয়ে সকল মোমবাতি বন্ধ করে দিবে এবং সেই শ্যাডো ডেমনকে প্যালেস থেকে বের করবে। তো যেই কথা সেই কাজ। এরপরে তারা প্রাসাদের ভিতরে গিয়ে সকল মোমবাতিগুলো বুঝিয়ে দেয়। তো আমরা দেখতে পাই যে না যখনই মোমবাতিগুলো বুঝিয়ে দেয় তখনই সেই শ্যাডো ডেমন প্যালেস থেকে বাইরে আসে। সে বাইরে আসার পরে একটি রুমে আসে যেখানে মেইশি লিউ এর ছবি আরো ভালোভাবে আর্ট করছিল। তখন সেই শ্যাডো ডেমন মেইশির উপরে আক্রমণ করে, কিন্তু তখন সেখানে স্লেক লর্ড অর্থাৎ লিউ চলে আসে। সে মেইশিকে বাঁচায়। মেইশি লিউকে সাপের রূপে ঝাপসাভাবে দেখতে পায়, কিন্তু সেই শ্যাডো ডেমন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তো এরপর আমরা জো ইউকে দেখতে পাই। জো ইউ যখন সেই রুমে আসে তখন সেখানে সেই শ্যাডো ডেমন আবার চলে আসে। শ্যাডো ডেমন জো ইউ এর উপরে যখন আক্রমণ করতে যায় তখন জো ইউ তার তালিসমানের মাধ্যমে তাকে সেই ল্যাম্পের ভিতরে বন্দি করে দেয়। আর সে যখন ল্যাম্পের কাছে যায় তখন সে সেখানে সেই বোন রিলিকটা দেখতে পায়। তখন জো ইউ সেই বোন রিলিকটা তার কাছে রেখে দেয়। তো তখনই সেখানে আবার জেন চলে আসে। জেনকে দেখে জো ইউ তাকে সেই ল্যাম্পটি দেয়। এখানে কিন্তু জো ইউ জেনকে বলে না যে সে সেই ডেমনকে দেখেছে বা তার সাথে সে কিছু করেছে কিনা। আর অন্যদের কিন্তু জেনও তার নিজের বিষয়ে জো ইউকে কিছুই বলেনি, অর্থাৎ তারা দুজনই নিজেদের পরিচয় গোপন রাখছিল। তো তারা যখন কথা বলছিল তখন জেন সেখানে শিলুওবাইয়ের কবিতার বই পায়। তখন জেন সেই লুওবাইয়ের কবিতা পড়ে। তার কবিতা পড়ে জেনের ক্ষেত্রে সন্দেহ হয়। সে তখন সেই লণ্ঠনে থাকা কবিতার সাথে তার বইয়ে থাকার কবিতা মিলাতে চায়। আর সে যখন মিলায় তখন সে দেখে যে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে। আর জেন যখন ভালোভাবে অনুসন্ধান করে এই কবিতাটা অবশ্যই কোনো একটা মেয়ে লিখেছে। আর জেনের মনে হচ্ছে যে শিলুওবাই কোনো কবি না। জেন যখনই এটা অনুমান করে তখনই সে কিছু একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়। তখন সেখানে মন্ত্রী লিউ চলে আসে। মন্ত্রী লিউ এসে জেনকে বলে যে এখানে কি হয়েছে। আর তখন জেন বলে যে কই কিছু তো হয়নি। তখন মন্ত্রী লিউ বলে যে আমার সৈন্যরা এসে বলতেছে যে এখানে কোনো অশুভ আভা রয়েছে, তারা এটা দেখেছে। তখন জেন বলে যে কই, তাহলে আমি কেন দেখতে পেলাম না। জেনের এই কথা শুনে মন্ত্রী লিউ বলে যে তাহলে অবশ্যই তারা কোনো ভুল করেছে, তার মানে সব ঠিক আছে। এই কথা বলে মন্ত্রী লিউ সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো তারা সেখান থেকে চলে গেলে জেন জো ইউকে বলে যে আচ্ছা এই ল্যাম্পটা কোথায় গেল। আর তখন জো ইউ বলে যে দাঁড়াও আমি বাইরে গিয়ে দেখতেছি। জো ইউ যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে লিউ চলে আসে। আর লিউ আসার সাথে সাথে জেন লিউকে সেই ল্যাম্পটি দেখায়। আসলে জেন নিজেই সেই ল্যাম্পটি লুকিয়ে রেখেছিল। তো জেন লিউকে বলে যে এই বন রিলিকটা আবারও হারিয়ে গেল, কিছুক্ষণ আগে তো এখানেই ছিল, এখন আবার কে এটা নিল? বন রিলিকের কি হাত পা আছে নাকি যে বারবার সে চলে যাচ্ছে? এই কথা শুনে লিউ বলে যে সেটা নাই বুঝলাম, কিন্তু প্রথমে এই শ্যাডো ডেমনকে আমি দেখতেছি, দাঁড়াও। আর তখন জেন বলে যে কিন্তু দাঁড়াও, তোমাকে কিছু একটা করতে হবে। তো সিনটি এখানে কাট হয়। এরপরে জেন চলে আসে জো ইউ এর কাছে। সে এসে জো ইউকে বলছিল যে সে কিছু একটা দেখেছে। তো যাই হোক, অন্যদিকে আমরা লিউকে দেখতে পাই। সে সেই ল্যাম্প থেকে শ্যাডো ডেমনকে বের হতে বলে। শ্যাডো ডেমন বের হলে সে তাকে বলে যে ক্যাটলর্ড তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, এখন আমি তোমাকে সাহায্য করব। আমরা জানতে পারি যে লিউ তার দাসীর মাধ্যমে শিলুওবাইকে এখানে ডেকেছিল। তো তখন সেখানে শিলুওবাই চলে আসে। সে এসে লিউকে ধন্যবাদ জানায় তাকে ডাকার জন্য। তখন লিউ শিলুওবাইকে বলে যে তোমার দেওয়া কবিতার সংকলনটি আমার খুব ভালো লেগেছে, প্রতিটি শব্দ সত্যিই তোমার অনুভূতি প্রকাশ করে, তোমার গল্পটি চিত্তাকর্ষক। এতগুলো প্রশংসা শুনে শিলুওবাই তো অনেক খুশি হয়। আর তখনই লিউ বলে যে কিন্তু আমি শুনেছি এটা তোমার লেখা নয়।
এই কথা শুনে শিউলুও ভাই বলে যে কি, এগুলো কে বলেছে, কে এই গুজবগুলো ছড়াচ্ছে? আর তখনই সেই শ্যাডো ডেমন বলে যে আমি। এই কথা বলে সেখানে শ্যাডো ডেমন চলে আসে। সে তার মানব রূপে চলে এসেছিল। শ্যাডো ডেমনকে দেখে শিউলুও ভাই অনেক ভয় পেয়ে যায়। সে ভূত ভূত করে চিৎকার করতে থাকে। তখন লিউ বলে যে তুমি ভালো করে একে দেখো, তুমি কি একে চিনতে পারছো না? আর তখন শিউলুও ভাই যখন ভালোভাবে দেখে তখন বলে যে কি, এটা তুমি? তো এই শ্যাডো ডেমনের নাম ছিল ইউন ই। তখন লিউ বলে যে তুমি ইউন ই কে এখানে এনেছো? আর তখন শিউলুও ভাই বলে যে কে এই ইউন ই? আমি কোনো ইউন ই কে চিনি না। তখন লিউ শিউলুও ভাইকে বলে যে ইউন ই চাংআনের পতিতালয়ে কাজ করত, আর সে তার প্রতিভার জন্য অনেক বিখ্যাত ছিল। আর এই ল্যাম্পটি তার অনেক পছন্দের ছিল। এই ল্যাম্পের ভিতরে যার ছবি ছিল সেটা হচ্ছে ইউন ই। আর তুমি এই ল্যাম্পটি নিয়ে মেরামত করেছো, এরপরে তুমি আমাকে দিয়েছো। এই কথা শুনে শিউলুও ভাই বলে যে তুমি এগুলা কি বলছো? আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি না। এই কথা শুনে ইউন ই অনেক রেগে যায়। সে শিউলুও ভাইয়ের উপরে আক্রমণ করে। ইউন ই যখন শিউলুও ভাইকে বলে যে তুমি আমাকে ধোঁকা দিয়েছো, আর তখন শিউলুও ভাই বলে যে আমি তোমাকে চিনি না। তখন ইউন ই বলে যে আমি তখন পতিতালয়ে বন্দী ছিলাম, আর তুমি পাশ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছিলে। তো তখন আমরা ইউন ইর গল্প দেখতে পাই। আমরা দেখতে পাই যে ইউন ই একটি পতিতালয়ে কাজ করত। সে যখন একদিন বেলকনিতে বসেছিল তখনই সেখান দিয়ে শিউলুও ভাই ঘোড়ায় করে যাচ্ছিল। আর সেখানে প্রথমবার ইউন ই শিউলুও ভাইকে দেখেছিল। সে প্রথমবারই তাকে দেখে তাকে ভালোবেসে ফেলে। এরপর থেকে শিউলুও ভাইও ইউন ইর সাথে থাকতো। সে সবসময় তার কাছ থেকে কবিতা লিখে নিত, কারণ সে জানতো যে ইউন ইর কবিতা লেখার অনেক প্রতিভা আছে। ইউন ই বলে যে আমি কবিতা লিখতে ভালোবাসতাম, কিন্তু যেহেতু আমি একটি পতিতালয়ে কাজ করতাম তাই আমার কবিতা কোনো সময় প্রকাশ করা হতো না। খুব কম লোকই আমাকে চিনত। আমি আমার মূল্য বৃদ্ধির জন্য কবিতা ব্যবহার করতে চাইনি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে আমি আমার রূপ এবং আমার কবিতা দুটোই তোমাকে দিয়েছি, যাতে করে তুমি আমার এই কবিতাগুলো প্রকাশ করতে সাহায্য করতে পারো। কিন্তু তোমাকে কবিতাগুলো দেওয়ার পরে আমি আর কখনোই তোমার কথা শুনলাম না। এই কথা বলে ইউন ই আবারও শিউলুও ভাইকে মারতে থাকে। মারতে মারতে বলে যে তুমি সেই কবিতাগুলো তোমার নিজের নাম দিয়ে প্রকাশ করেছিলে, আর তুমি দাবি করেছিলে সেই কবিতাগুলো সব তোমার, আর এইভাবে আমার কবিতা দিয়ে তুমি স্কলার হয়েছিলে। আমরা আরো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ইউন ই কে মারছিল আর তাকে বলছিল যে তুমি কি মনে করছো যে তুমি কে? তুমি কি তোমার কবিতা প্রকাশ করতে পারবে? তোমার তো আরো আমাকে ধন্যবাদ জানানো উচিত যে আমি তোমার কবিতাগুলো প্রকাশ করছি। আর তারা তো তোমার কবিতা দেখবে না, তারা দেখবে শিউলুও ভাইয়ের কবিতা। আসলে ইউন ই শিউলুও ভাইয়ের কাছে অনেক কাকুতি মিনতি করছিল। সে তার পায়ে ধরে ক্ষমাও চাচ্ছিল এবং তাকে বলছিল যে সেই কবিতাগুলো যেন তার নাম দিয়ে প্রকাশ করে। কিন্তু শিউলুও ভাই তো তার কথা শোনেনি, উল্টো সে তাকে আঘাত করে আর তাকে বলে যে সে তার নাম দিয়ে প্রকাশ না করলে তার কবিতাগুলো তো প্রকাশই হতো না। শিউলুও ভাই চলে যাওয়ার আগে ইউন ইকে একটি ধাক্কা মেরে চলে যায়। আর তখন ইউন এর মাথা গিয়ে একটি টেবিলের সাথে ধাক্কা লাগে, যেটাতে তার মাথা দিয়ে অনেক রক্ত পড়ে, আর ইউন ই সেখানেই মারা যায়। তখন লিও এসে শিউলুও ভাইকে বলে যে তুমি সব সময় তার উপরে অত্যাচার করেছো, আর তুমি এখন এটা স্বীকারও করছো না যে তুমি তার কবিতা চুরি করেছো। আর তুমি হয়তো জানো না সে শুরু থেকেই একজন ডেমনই ছিল। তুমি তাকে মারার পরে তার আত্মাটি সেই ল্যাম্পের ভিতরে চলে যায়। তখন ইউনি বলে যে আমি মারা যাওয়ার পরে আমি আমার আসল রূপ অর্থাৎ সেই ল্যাম্পে পরিণত হই, আর তারপর থেকে আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য যে কবে তুমি আমার কাছে আসবে আর এই ল্যাম্পটি জ্বালাবে। এই কথা বলে যখন ইউন ই তাকে মারতে যাচ্ছিল তখন লিউ শিউলুও ভাইকে ছেড়ে দেয়, যেটাতে সে যেন তাকে মারতে না পারে। তখন লিউ ইউন ইকে বলে যে এখানে শেষ করো, তাকে মারার প্রয়োজন নেই। লিউ বলে যে আমি জানি তোমার কাজ অসম্পূর্ণ, তুমি তার জন্যই আবারও হাজির হয়েছিলে, কিন্তু তার জীবন নেওয়াই সবচেয়ে ভালো প্রতিশোধ নয়। ইউনি, কেউ একজন আমাকে তোমাকে কিছু বলতে বলেছে। তো লিউ যখন এই কথা বলে তখন আমরা দেখলাম যে সেই সময় জেন লিউকে বলেছিল যে তাকে হত্যা করার পরিবর্তে আমাদের উচিত তার মন্দ কাজগুলো বিশ্বের সামনে তুলে ধরা, তাকে দুনিয়ার কাছে অপমানিত ও ঘৃণা করা হোক। তাকে দেখতে দাও যে সুনাম সে চুরি করেছিল তার নিজের চোখেই ভেঙে পড়তে দেখতে দাও, এটা করাই অনেক বেশি উপযুক্ত হবে। এই কথা বলে ইউন ই বলে যে ঠিক বলেছ, এটাই ভালো হবে। তো ইউন ই যখন তার কথাগুলো মেনে নেয় তখন তার আত্মা মুক্তি পেয়ে যায়, অর্থাৎ সেই ল্যাম্পটি এখন আস্তে আস্তে শেষ হয়ে যায়। তখন সেখানে জেন আর জুইও চলে এসেছিল, ইউন ই কে চলে যেতে দেখতে পায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে সকল মানুষের কাছে এটা প্রকাশিত হয়ে গিয়েছিল যে শিউলুও ভাই ইউন ইর কবিতা চুরি করেছিল। এই কথা জানার পরে সকল লোকেরা তার উপর অনেক রেগে যায়, তারা তার বাড়ির সামনে গিয়ে জিনিসপত্র মারতে থাকে। তো যাই হোক, এরপরের দৃশ্য আমরা দেখতে পাই জেনকে তার বোন প্রাসাদে ডেকেছিল। তখন জেনের বোন অর্থাৎ মহারানী জেনকে বলছিল যে আমি অনেকদিন ধরে জুইউ এর কাজগুলো দেখছি, সে অনেক প্রতিভাবান, এমন প্রতিভাবান ছেলে পাওয়া খুবই মুশকিল। তুমিও নাকি তাকে খুব পছন্দ করো, আর তাহলে তুমি এত সহজে হাল কেন ছেড়ে দিচ্ছ? তুমি কিছু সময় নাও আর তাকে ভালোভাবে জানো।
এই কথাগুলো শুনে জেন বলে যে তুমি না আমাকে মানা করেছিলে তার সাথে দেখা করতে, এখন আবার তুমি মত পরিবর্তন করছো কেন? এই কথা শুনে মহারানী বলে যে তুমি তো সবসময় আমার কথা শুনো না, আর এখন আবার আমার কথা শুনছো, এটার মানে কি? তখন জেন বলে যে কেন, তোমার কথা শুনছি এটা কি এখন খারাপ নাকি? আর মহারাজকে খুশি করা তো অত সহজ নয়। এই কথা শুনে মহারানী অনেক রেগে যায়। সে বলে যে কি বললে তুমি, তাকে খুশি করা কঠিন নাকি? এই কথা বললেই মহারাজ বলে চিৎকার করে ওঠে, আর সেখানেই আমরা রাজাকে দেখতে পাই। তো তখন মহারানী রাজাকে বলে যে সব তোমার দোষ, তুমি একে নষ্ট করে রেখেছো, তুমি সবকিছুই একে করতে দাও, একটু ভালোভাবে দেখো তো সে কত চঞ্চল আর দুষ্টু হয়ে গিয়েছে। এই কথা বলে মহারানী জিনের মাথায় একটি টোকা দেয়। তখন কনসার্ট মেয়ে রানীকে শান্ত করে আর তাকে বলে যে এখানে জিনের কোনো দোষ নেই, আমার দোষ সম্পর্কে সেই কাজিনেরই দোষ। আসলে জুইউ কনসার্ট মেয়ে দূর সম্পর্কে কাজিন ছিল। এরপরে রানী আর কনসার্ট মেয়ে যখন সেখান থেকে চলে যায়, তখন মহারাজ জিনের কাছে এসে তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আর এখানে আমরা বুঝতে পারলাম যে মহারাজ তার রানীর জন্য অনেক অত্যাচারী ছিল। এই পরের দৃশ্যে আমরা ডেমন মার্কেট দেখতে পাই। সেখানে জুইউ তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। তারা বলছিল যে বনরি লিখতে এখন চলে গিয়েছে, এখন আমাদের কি করা উচিত? তখন জেন বলে যে আমি যখন শেষবার সেই লন্ডনটি দেখলাম তখন সেখানে সেই লন্ডনটি ছিল, কিন্তু সেই বনরি লিখতে ছিল না। আর আমার মনে হচ্ছে সেটা মনে হয় জুইউ নিয়েছে, কিন্তু জুইউ এটা নিয়ে কি করবে? এই কথাগুলো শুনে যিশু বলে যে আমরা চার দলকে এটা সম্পর্কে জানতে দিতে পারি না, তা না হলে সেই ওল্ড ডেমন গুলা আবারও ঝামেলা তৈরি করবে। তারা যখন এই কথা বলে তখন সেখানে লিউ চলে আসে। লিউ বলে যে অনেক দেরি হয়ে গেছে, ওল্ড ডেমনরা এই বিষয়ে জেনে গিয়েছেন। তারা যখন এই কথা বলে তখনই সেখানে সেই 4 জন ওল্ড ডেমন চলে আসে। তাদের মধ্যে একজনের নাম ছিল ইল্ডার হুই, আরেকজনের নাম ইল্ডার চিন, আর এর নাম ছিল ইল্ডার ছি। তো এই 4 জনের ভিতরে যে ইল্ডার হুই ছিল সে এদের নেতা ছিল, অর্থাৎ এই 4 জন ইল্ডারদের মধ্যেকার নেতা আর কি। ইল্ডাররা এই বিষয়ে জেনে অনেক রেগেছিল যে জেন তাদেরকে এই বনরিলিকের বিষয়ে বলেনি। তাই তখন ইল্ডার হুই জেনকে বলে যে যেহেতু তোমরা এই বনরিলিককে কিছু মনেই করছো না, তাহলে কেননা একটা শর্ত রাখি, তুমি যদি এই বনরিলিকটা আমাদের এই ডেমন মার্কেটে না আনতে পারো তাহলে তোমার সাথে আমার যত পুরনো হিসাব কিতাব আছে তা সব মিটিয়ে নিব। তখন এই কথা শুনে জেন বলে যে ঠিক আছে, আমি 5 দিনের ভিতরে এই বনরিলিক আপনার কাছে এনে দেব। তখন ইল্ডার হুই বলে যে ঠিক আছে, তাহলে এটা একটা চুক্তি হলো। তো অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই। জুইউ যখন তার বাড়ির বাইরে আসে তখন সে তার গেটের পাশে জেনকে দেখতে পায়। জেন এখানে এসেছিল জুইউ এর কাছে সেই বনরিলিকটা আছে কিনা সেটা দেখার জন্য। জুইউ জেনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন? তখন জেন বলে যে আমি তোমাকে দেখতে এসেছি। আর তখন জুইউ বলে যে আমাকে দেখতে এখানে কেন এসেছো? আর তখন জেন বলে যে তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাই এখানে চলে আসলাম। এই কথাগুলো বলে জেন নিজে নিজে ভিতরে ভিতরে হাসছিল। তো অনেক অজুহাত দিয়ে জেন জুইউ এর বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপরে সে বাড়ির ভিতরে এসে সেই বনরিলিকটা খুঁজতে থাকে। তো জেন এখানে খোঁজাখুঁজি করার পরেও সে সেই বনরিলিকটা পায় না। তো এর পরের দিন আমরা আবারও দেখতে পাই যে জেন আবারও জুইউ এর বাড়িতে এসেছিল। জুইউ জেনকে বলে যে তুমি যদি প্রতিদিন এইভাবে আমার বাসায় আসতে থাকো তাহলে তোমার সুনাম নষ্ট হবে, লোকেরা তোমাকে নিয়ে কথা বলবে। তখন জেন বলে যে এটা কোনো ব্যাপার না, আর আমি অতটা ফেমাসও নই। তো এইভাবে জেন প্রতিদিনই প্রায় জুইউ এর বাসায় আসতে থাকে। সে যতদিন পর্যন্ত না সেই বনরিলিক না পাচ্ছে ততদিনই এখানে আসবে। এভাবে প্রায় 4-5 দিন ধরে সে জুইউ এর বাসায় আসছে। তো এইভাবে একদিন জেন সিঁড়ির উপরে দাঁড়িয়েছিল, তখন সেখানে জুইউ আসে। জুইউ আসলেই সে ইচ্ছে করে জুইউ এর ওপরে পড়ে যাচ্ছিল। জুইউ এর ওপরে পড়ে যাওয়ার নাম করে সে জুইউ এর কাছ থেকে সেই বনরিলিক নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই জুইউ তার হাত ধরে ফেলে। আর তখন জেন বলে যে তোমার কোমরটা কত পাতলা। এই কথা শুনে জুইউ লজ্জা পেয়ে তাকে আর কিছু বলে না। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেসি একদম অদ্ভুত একটি কাপড় পরে মেসি এখানে এসে বলে যে তোমাদের মেনশনে কোনো একটা সমস্যা হয়েছে, এখানে অশুভ আত্মা আছে, আমি তোমাদেরকে বাঁচাবো। এই কথা বলে সে যখন ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল তখন সেই দাসীগুলো তাকে ধরে ফেলে। আর তখন সেখানে লিউ এসে বলে যে আমার মেনশনে কোনো সমস্যা নেই, তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে মেসি বলে যে যদি এখানে কোনো সমস্যা নাই হয় তাহলে তুমি কেন দূর থেকে আমার সাথে কথা বলছো? এই কথাগুলো বলে মেসি যখন একটা দৌড় দেয় তখন তার হাত থেকে তার সেই বেল্টটি পিছলে যায়, যেটা গিয়ে লিউ এর মাথায় গিয়ে লাগে। আর এটাতে লিউ অনেক রেগে যায়। আর এইটা দেখে মেসি ভয়ে সেখান থেকে একটা দৌড় দেয়। এই সিনটি প্রচুর ফানি ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেন ডেমন মার্কেটে আলোচনা করছিল যে সে তো এখনো সেই বনরিলিকটা পেল না।
তখন জেন একটা প্ল্যান করে। আমরা দেখতে পাই রাতের বেলা যখন জুইউ গোসল করছিল তখন জেন বিড়ালের রূপ নিয়ে সেখানে চলে আসে। জেন এই প্ল্যানটাই করছিল যে জুইউ যখন গোসল করবে তখন সে জুইউ এর কাপড় চেক করবে। তো জুইউ যখন গোসল করছিল তখন জেন তার কাপড় চেক করে, কিন্তু সে চেক করতে গিয়ে তার পায়ের সাথে টেবিলে বাড়ি রাখে, যেটাতে একটি শব্দ হয়। আর তখনই জুইউ বুঝে যায় যে এখানে কেউ এসেছে। তখন জুইউ সেখানে চলে আসে, কিন্তু সে সেখানে এসে কাউকে দেখতে পায় না। আর তখন সে সেখানে সেই বিড়ালটিকে দেখতে পায়। বিড়ালটি লাফ মেরে তার টেবিলে এসে বসে। তখন জুইউ সেই বিড়ালটিকে তার কোলে তুলে নেয়, সে বিড়ালটিকে আদর করে। আর এরপরে বিড়ালটি সেখান থেকে চলে আসে, অর্থাৎ জেন তার আসল রূপে ছিল, যেহেতু জেন ক্যাট ডেমন ছিল। এর পরের দৃশ্যে দেখতে পায় যে জুইউ সেই বোন রিলিকটা মাটির ভিতরে লুকিয়ে রাখছিল। সে তালিসমান দিয়ে সেটা সিল করে দেয় যাতে আর কোনো সমস্যা না হয়। অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই, সে ডেমন মার্কেটে চলে এসেছিল। জেনের 2 অ্যাসিস্ট্যান্ট অনেক চিন্তা করছিল যে জেন সেই বনরিকটা আনতে পারবে কিনা। তখন আমরা দেখতে পাই জেন সেই বনরিকটা এনে ফেলেছিল। আসলে জেন যখন জুইউ এর কাপড় চেক করছিল তখন সে সেই বনরিকটা নিয়েছিল। সেই বনরিক নেওয়ার পরেই বিড়ালের রূপ নিয়ে সেখান থেকে চলে এসেছে। আর জুইউ যেন বুঝতে না পারে তার জন্য তাকে নকল বনরিকটা দিয়ে এসেছিল, যেটা জুইউ কিছুক্ষণ আগে মাটির নিচে সিল করেছে। তো তখন যিশু জেনকে বলে যে আমাদের ডেমন রুল অনুযায়ী যদি কোনো বনরিক দেখা হয় তাহলে খুব দ্রুত তাকে ধ্বংস করতে হবে। এই কথা বলে তারা সবাই মিলে সেই বনরিকটা ধ্বংস করা শুরু করে দেয়। সেখানে স্নেক লর্ডও ছিল। এখানে যতজন ছিল তারা সবাই মিলে এই বনরিকটি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়েও এটা ধ্বংস করতে পারে না। তখন সেখানে ইল্ডার হুই বলে যে এই বনরিকটা কোনো সাধারণ বনরিক নয়। তখন যিশু বলে যে এই বনরিকটা সেই দানবীয় শিশুর আর একটা 18 বছর আগের গল্প। তো যাই হোক, অন্যদিকে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা একটি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তখন তার সামনে একটি বৃদ্ধ মহিলা আসে। বৃদ্ধ মহিলাটিকে দেখে লোকটি তাকে বলে যে আমি এখানকার রাস্তা হারিয়ে ফেলেছি, আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারবেন? এই কথা শোনার পরে বৃদ্ধ মেয়েটি যখন তার ওড়নাটি সরায় তখন লোকটি দেখে এই মেয়েটি তার মা ছিল। তখন লোকটি তার মাকে বলে যে তুমি এতদিন কোথায় ছিলে মা? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? এই কথা বলে যখন লোকটি কাঁদছিল তখনই আমরা দেখতে পাই সেই বৃদ্ধ মহিলার রূপ চেঞ্জ হয়ে একটি সুন্দরী মেয়েতে পরিণত হয়। তো আসলে এই মেয়েটি একটি পাহাড়ের ডেমন ছিল। লোকটি যখনই সেই ডেমনের দিকে তাকায় তখনই সেই ডেমনটি লোকটির আত্মা শুষে নেয়। ডেমনটি মানুষের আত্মা শুষে নিয়ে তার শক্তি বৃদ্ধি করত। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই, সে রেকর্ডস ভোল্টটি অনেক সুন্দর করে সাজিয়েছিল। তো এই যে পাহাড়ে একটি লোক মারা গেল, এই তথ্যটি আবার জুইউয়ের কাছে চলে এসেছিল। তাদের এখানে রিপোর্ট করা হচ্ছিল যে পশ্চিম শহরতলির পাহাড়ে কিছু গ্রামবাসী হারিয়ে গিয়েছে। আর কিছুদিন আগেই তো একটি লোক সেই পাহাড়ে গিয়েছিল কাঠ কাটার জন্য, কিন্তু সেখানে সে হারিয়ে গেল। তো এই সকল কথাগুলো লি জুইউকে বলছিল। আর জুইউ এই কথাগুলো শোনার পরে বলে যে তাহলে আমাদের তো এই মামলাটি খুব তাড়াতাড়ি তদন্ত করা উচিত। কিন্তু তখন লি বলে যে তোমার এটা করার কোনো প্রয়োজন নেই, আমাদের কমিশনার এটা তদন্ত করার জন্য ডেপুটিদের খবর দিয়েছে। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে কমিশনার মিস্টেক ইনভেস্টিগেশন ব্যুরো থেকে 3 জন সৈন্যকে পাঠিয়েছিল এই মামলাটি তদন্ত করার জন্য। তারা যখন সেই পাহাড়ে আসে তার কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি ধোঁয়া এসে তাদেরকে ঘিরে ফেলে। আর তখনই সেখানে সেই পাহাড়ে ডেমনটি চলে আসে। ডেমনটি এসে যেই 3 জনকে সে মেরেছিল তাদেরকে বশ করে সেই 3 জন সৈন্যের উপরে আক্রমণ করায়, কিন্তু সেই সৈন্যরা ভয়ে দৌড় মারে। ডেমনটি যখন সেই সৈন্যদের মারতে যাবে তখন একটি র্যাট ডেমন এসে তাকে বাধা দেয়। ডেমনটি র্যাট ডেমনের উপর অনেক রেগে গিয়েছিল, কারণ সে তার শিকারকে এখান থেকে যেতে দিয়েছে। তখন র্যাট ডেমন বলে যে তোমার তো উল্টো আমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আমি তো তোমাকে সাহায্য করেছি। রেড ডেমনটি আরো বলে যে তুমি এখানে এত বিশৃঙ্খলা সৃষ্টি করছো, তুমি কি ডেমন আন্ডারওয়ার্ল্ডের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছো নাকি? যদি তারা তোমাকে ধরে ফেলে তাহলে তোমার কি হবে তুমি জানো? তখন ডেমনটি রেড ডেমনকে বলে যে তুমি আমাকে কেন সাহায্য করছো? তখন রেড ডেমনটি বলে যে যেহেতু আমি তোমাকে সাহায্য করছি তাই তুমিও আমাকে সাহায্য করতে পারো। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই। জুইউ সেই রেকর্ডস ভোল্টে 18 বছর আগে যে হেভেনলি ফায়ার ডিজাস্টার ছিল সেটার কেসটি খুঁজছিল, কিন্তু সে সেটা পায় না। এটা এসে সে তার কমিশনারকে জানায়। কমিশনার জু তাকে বলে যে তোমার 18 বছর আগে কেস দেখার দরকার নেই, বর্তমানে যে কেসগুলো হচ্ছে সেগুলো দেখো।
অন্যদিকে আমরা মন্ত্রী লিউকে দেখতে পাই। মন্ত্রী লিউ এর বাসার সামনে সকল গ্রামবাসীরা জড়ো হয়ে গিয়েছিল। তারা এটা নিয়ে আন্দোলন করছিল যে গ্রামবাসীরা পাহাড়ে গিয়ে হারিয়ে যাচ্ছে। তখন সেখানে মিস্টেক ইনভেস্টিগেশন ব্যুরোর কমিশনার চলে আসে। সেখানে আমরা জেন আর লিউকেও দেখতে পাই, তারা দূর থেকে এগুলো দেখছিল। মন্ত্রী লিউ কমিশনারকে বলে যে তুমি কি জানো যে এখানে কত সমস্যা হচ্ছে, আর এটা তো অবশ্যই জানো যে গ্রামবাসীরা পাহাড়ে গিয়ে হারিয়ে যাচ্ছে। আমি চাই তোমরা যত দ্রুত সম্ভব এটা সমাধান করো। কমিশনার জু এই মামলাটি নিতে চাচ্ছিল না, যার জন্য সে বিভিন্ন অজুহাত দেখাচ্ছিল। যখন কেউ সেই মামলাটি নিতে চাচ্ছিল না, তখন জুইউ এসে সেই মামলাটি নিজে তদন্ত করবে বলে নিয়ে নেয়। জুইউর এই কথা শুনে কমিশনার জুইউকে বাধাও দেয় যে সে যেন সেখানে না যায়, কারণ সেখানে অনেক বিপদ। কিন্তু জুইউ তার কোনো কথাই শুনে না। তখন মন্ত্রী লিও তাকে সেই দায়িত্ব দিয়ে দেয়। অন্যদিকে জেন জুইউর এই কাজটি দেখে বলে যে সে তো দেখছি অনেক সাহসী। তো এরপরে ডেমন মার্কেটে জেন আলোচনা করে যে সেও সেই শহরতলি পাহাড়ে যাবে। আর এখানে তারা একটি বজ্রপাতের কাঠের সম্পর্কে আলোচনা করছিল, যেটা কিনা বজ্রপাত শোষণ করতে পারতো এবং বন রিলিকের অশুভ আবহাওয়া দূর করতে পারতো। অন্যদিকে জুইউ তার চাকরকে কিছু টাকা দেয় আর তাদের বাড়ির সামনে রাস্তাটা ঠিক করতে পারে, কারণ জেন তাকে বলেছিল যে তাদের বাড়ির সামনে রাস্তা অনেক খারাপ, কোনো গাড়ি এখানে আসতে পারে না। আর জুইউ এর জেনের কথা মনে পড়েই এই রাস্তাটি ঠিক করার কথা মাথায় আসে। অন্যদিকে জেন যে পাহাড়ে যাবে এই কথা আবার তার বোন জেনে ফেলেছিল, যার জন্য জেনকে সাহায্য করার জন্য দুটো সৈন্য পাঠিয়েছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জুইউ যখন সেই গ্রামবাসীদের কাছে আসে তদন্ত করার জন্য, তখন সেখানে জেন চলে আসে। জেন এসে জুইউকে বলে সেও তার সাথে পাহাড়ে যাবে। জুইউ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তার অনেক অনুরোধের কারণে পরে সে রাজি হয়ে যায়। এরপরে তারা দুইজন একসাথে পাহাড়ের উপরে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। জেন জুইউ এর গাধার পিঠের উপরে বসেছিল আর জুইউ তাকে নিয়ে যাচ্ছিল। তো জুইউ আর জেন যখন পাহাড়ের উপরে উঠতে থাকে, তখন হঠাৎ করে তাদের দিকেও কুয়াশা আসতে থাকে। তখন জেন দুটো কাপড় বের করে সে তার নিজের মুখ ঢেকে নেয় এবং জুইউকেও ঢাকতে বলে। এরপরে যখন তারা পাহাড়ের একদম কাছাকাছি চলে আসে, অর্থাৎ অনেক উঁচুই চলে আসে, তখন তারা গাধাটিকে একটি জায়গায় বেঁধে তারা হাঁটতে হাঁটতে উপরে উঠতে থাকে। তারা হাঁটতে হাঁটতে হঠাৎ করে জেনের পায়ে মোচড় লাগে, যেটাতে জুইউ জেনকে তার কাঁধে তুলে নেয়। আর এইভাবেই তারা যেতে থাকে। জুইউ যে জেনকে এভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, এটাতে জেন অনেক খুশি হচ্ছিল। আমরা জুইউকে দেখতে পাই সেও খুশি হচ্ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে জেন জুইউ তারা দুজনেই একে অন্যকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করছে। আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমি জানি যে এই ড্রামাটা প্রচন্ড পরিমাণে ক্রিটিক্যাল, যার জন্য যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। কারণ এত বড় একটা ড্রামাতে আর এতগুলো রহস্যের মধ্যে সব কিন্তু এখানে ব্যাখ্যা করা সম্ভব না আর বোঝানো সম্ভব না। যার জন্য যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করতে পারো, আমি আমার সাধ্যমতো বুঝিয়ে দিব। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও। আরেকটা বিষয়, তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও বা আমাদের সাথে আড্ডা দিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে তুমি আমার ড্রামা সম্পর্কে সকল আপডেটস এবং আমাদের সাথে আড্ডা দিতে পারবে। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাইছি